দেখো যে আমরা বলতেছিলাম হচ্ছে আমাদের দুর্বল দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের বিয়োজন ধ্রুবক বের করার ফর্মুলাটা কি ছিল? Ka এর সমান হচ্ছে কি আলফা স্কয়ার সি, যেটা তোমাদের আলফা কি ছিল যে দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা এবং সি ছিল দুর্বল অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা। এরপরে আমরা দেখলাম যে আমাদের আলফা সমান তাহলে কি দাঁড়াচ্ছে √Ka ডিভাইড বাই কত সি। এরপর আমরা দেখলাম যে যে কোনো দুর্বল মনোপ্রোটিক অ্যাসিডের দ্রবণে H+ আর ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলাটা কি সি আলফা অথবা কত √Ka * সি। আচ্ছা সেই বিষয়গুলো মোটামুটি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এরপর আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যদি দ্রবণের আয়তন বাড়ায় দিই তো দ্রবণের আয়তন বাড়ায় দিলে দ্রবণের ঘনমাত্রা কমে যায়, আর দ্রবণের ঘনমাত্রা কমে গেলে বিয়োজন মাত্রা আলফা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা এই বিষয়টা আমরা লাস্ট ক্লাসে। এখন দেখো এরপর আমাদের যেটা ছিল যে আমাদের দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা কার প্রপোর্শনাল? Ka এর প্রপোর্শনাল। ওকে, আবার আমরা একটা টার্ম ডিফাইন করছিলাম pKa, এটা সমান কত -log Ka। তাহলে Ka যদি বাড়ে তাহলে pKa কমবে, তাহলে দুর্বল অ্যাসিডের শক্তিমত্তার সমানুপাতিক হবে 1/pKa। তাহলে Ka বাড়লে শক্তিমত্তা বাড়বে, Ka কমলে শক্তিমত্তা কমবে। আর pKa কমলে কি হলো? pKa কমলে দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা বাড়বে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এবার আমরা দেখব যে আমাদের এই যে বিয়োজন মাত্রা, এই বিয়োজন মাত্রাটা আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, সো আমাদের বিয়োজন মাত্রাটা মূলত তোমার চারটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে আমাদের কি? প্রথম হচ্ছে আমাদের দ্রবের প্রকৃতি। এখানে দ্রবের প্রকৃতি বিষয়টা কেমন? তুমি জিনিসটাকে এইভাবে চিন্তা করো, মনে করো তুমি দুইটা অ্যাসিড নিছো, ধরো তুমি নিছো মিথানোয়িক অ্যাসিড। তো মিথানোয়িক অ্যাসিডের যে Ka এটা হচ্ছে তোমার 1.8 × 10⁻⁴। তো এগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো প্রশ্নে দেওয়াই থাকবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করা লাগবে না। তো তুমি জাস্ট খালি দুই তিনটা অ্যাসিডের Ka একটু হালকা মুখস্থ রাখবা। ঠিক আছে, যেগুলো আমাদের পরিচিত অ্যাসিড, যেমন এই যে মিথানোয়িক অ্যাসিড, এটার Ka হচ্ছে 1.8 × 10⁻⁴। আর আমাদের যে ইথানোয়িক অ্যাসিড আছে, এইটার Ka হচ্ছে আর আমাদের যে তোমার ইথানোয়িক অ্যাসিড আছে CH3COOH, এটার Ka হচ্ছে তোমার 1.8 × 10⁻⁵। লক্ষ্য করো, তুমি যদি এই দুইটা অ্যাসিডের Ka এর ভ্যালু অবজার্ভ করো, দেখো তুমি যদি এই দুইটা অ্যাসিডের Ka এর ভ্যালু অবজার্ভ করো তাহলে বলো তো কার Ka এর মান বেশি? মিথানোয়িক অ্যাসিডের Ka এর মান বেশি। কোনটা বড়? 10⁻⁴ বড়, 10⁻⁴ বড়, 10⁻⁵ ছোট? তাহলে মিথানোয়িক অ্যাসিডের Ka বড়, তার মানে যদি আমি দুইটা অ্যাসিড কি পানিতে নেই, তাহলে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি ওই অ্যাসিডের বিয়োজন মাত্রাও কি হবে? বেশি হবে। কারণ আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি, ফর্মুলা থেকে দেখা যাচ্ছে যে আলফার সাথে K এর রিলেশন কি? প্রপোর্শনাল। ঠিক আছে না? প্রপোর্শনাল। তার মানে যে অ্যাসিডের Ka বড় ওই অ্যাসিড বেশি শক্তিশালী, বা ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হবে? বেশি হবে। দ্রবের প্রকৃতি মানে কি? তুমি যদি পানিতে মিথানোয়িক অ্যাসিড নাও তাহলে তুমি যে বিয়োজন মাত্রা পাবা, তুমি যদি পানিতে ইথানোয়িক অ্যাসিড নাও তাহলে তুমি বিয়োজন মাত্রা কিছুটা বেশি পাবা, এটাই। ঠিক আছে, এবার আসো দ্রাবকের প্রকৃতি। এটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখো দ্রাবকের প্রকৃতি হচ্ছে মনে করো তুমি মিথানোয়িক অ্যাসিড নিলা, তো মিথানোয়িক অ্যাসিডকে ধরো একবার তুমি পানিতে নিলা, আর মিথানোয়িক অ্যাসিডকে মনে করো তুমি আরেকবার
আরেকবার কোথায় নিলাম, ক্লোরোফর্মের মধ্যে তুমি নিলাম ক্লোরোফর্ম। তো পানি হচ্ছে আমাদের একটা পোলার দ্রাবক, পানি হচ্ছে আমাদের একটা পোলার দ্রাবক, আর ক্লোরোফর্ম মোটামুটি পোলার, বাট এটা পানির তুলনায় এটার পোলারিটি কিছুটা কম। তাহলে মিথানোয়িক অ্যাসিডকে যদি আমি পানিতে নিই তাহলে মিথানোয়িক অ্যাসিডের যে বিয়োজন মাত্রা পাওয়া যাবে, আর এই একই মিথানোয়িক অ্যাসিডকে যদি আমি ক্লোরোফর্মের মধ্যে নেই তাহলে মিথানোয়িক অ্যাসিডের কি বিয়োজন মাত্রা চেঞ্জ হয়ে যাবে, বিয়োজন মাত্রা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন দ্রাবকে একই অ্যাসিডের বিয়োজন মাত্রা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন দ্রাবকে একই অ্যাসিডের বিয়োজন মাত্রা ভিন্ন ভিন্ন হবে, তার মানে দ্রাবকের প্রকৃতির উপরে বিয়োজন মাত্রা নির্ভর করছে। এবার আসো 3 নাম্বার তাপমাত্রা। এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস, টেম্পারেচার। দেখো টেম্পারেচার ইফেক্টটা কেমন, মনে করো তুমি মিথানোয়িক অ্যাসিডকে আয়নিত করছো, এটাকে আয়নিত করলে কি পাওয়া যাবে, Ac++ প্লাস কি H+। অর্থাৎ এই যে H+, এই H+টা Ac+- থেকে আলাদা হওয়ার জন্য কিন্তু কিছুটা শক্তি প্রয়োজন না, কারণ এই দুইটার মাঝে তো একটা বন্ধন ছিল, ওই বন্ধনটা ভেঙে গিয়ে এখন তারা কি আয়নে কনভার্ট হয়ে গেছে। এখন যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করবা, তো টেম্পারেচার ইনক্রিজ করা মানে কি, টেম্পারেচার ইনক্রিজ করা মানে হচ্ছে তুমি এই যৌগ থেকে আয়নে যাওয়ার জন্য যে বাড়তি শক্তিটা প্রয়োজন, তুমি ওই শক্তিটা কি তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে বা তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে তুমি এটা দিচ্ছ, একটা এক্সট্রা এনার্জি দিচ্ছ। আর এক্সট্রা এনার্জি দিলে কি হবে, এই আয়নগুলো খুব সহজেই পরস্পর থেকে কি আলাদা হয়ে যেতে পারবে। তাহলে আয়নগুলো যদি পরস্পর থেকে আলাদা হয়ে যায় মানে কি বিয়োজন মাত্রা বাড়বে না, অ্যাসিডের বিয়োজন মাত্রা কিন্তু বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়ালে কি হবে, যে তোমার এই যে মিথানোয়িক অ্যাসিড আছে এটা আরো সহজেই কি হতে পারবে, আয়নিত হইতে পারবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করা মানে তুমি বাড়তি শক্তি দিচ্ছ, বন্ধনগুলো ভাঙার জন্য কি তুমি কিছু এক্সট্রা এনার্জি প্রোভাইড করছো, যার জন্য মিথানোয়িক অ্যাসিড আরেকটু বেশি পরিমাণে কি হবে, আয়নিত হবে। মানে তুমি যত বেশি টেম্পারেচার ইনক্রিজ করবা আয়নীকরণটা তত কি বৃদ্ধি পাবে। আচ্ছা, এর হচ্ছে আমাদের টেম্পারেচার ইফেক্ট। ওকে, আচ্ছা একটা মজার ব্যাপার বলি, তাপমাত্রা বাড়াইলে যে সবসময় বিয়োজন মাত্রা বাড়ে ব্যাপারটা কিন্তু এরকমটা না, তাপমাত্রা বাড়াইলে বিয়োজন মাত্রা কমেও যেতে পারে। তো এই ক্ষেত্রে মূলত আমাদের দেখতে হয় যে এই যে আয়নীকরণটা হলো, এই আয়নীকরণে আমাদের ডেল্টা এইচ এর মানটা কেমন, ডেল্টা এইচ এর মান কি পজিটিভ নাকি নেগেটিভ। যে কোনো কেমিক্যাল প্রসেসে কিন্তু কিছু তাপ শক্তির পরিবর্তন ঘটে, যাকে আমরা কিভাবে এটা কি নামে ডাকি, ডেল্টা এইচ। ডেল্টা এইচ তো আমরা অলরেডি কিন্তু দেখো আমরা কিন্তু যে গুণগত রসায়নে পড়ছি দ্রাব্যতা অংশে, যে যেই লবণের ক্ষেত্রে তাপ হারি পরিবর্তন ঘটে, মানে যাদের ডেল্টা এইচ পজিটিভ তাদের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে বিয়োজন মাত্রা বাড়ে, আর যাদের ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে যে নেগেটিভ তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিয়োজন মাত্রা কি কমে। সো এক্ষেত্রে এক্স্যাক্টলি তো আমরা জানি না ডেল্টা এইচটা পজিটিভ নাকি নেগেটিভ। এক্ষেত্রে তোমার তাপমাত্রা বাড়াইলে বিয়োজন মাত্রা কমেও যেতে পারে আবার কি বেড়েও যেতে পারে, এটা পুরোপুরি নির্ভর করবে যে এই আয়নীকরণ প্রক্রিয়ায় তোমার যে ডেল্টা এইচ সেটা পজিটিভ নাকি নেগেটিভ তার উপর। তো যেহেতু এই মুহূর্তে আমরা ডেল্টা এইচ এর ভ্যালু আমরা জানি না, সো এই মুহূর্তে আমরা ডিসাইড করতে পারতেছি না। তো তুমি এভাবে বলবো যে আলফা বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, 4 নাম্বার কি লঘুকরণ। তো এই বিষয়টা অলরেডি লাস্ট ক্লাসে আমরা এক্সপ্লেইন করছি। লঘুকরণের বিষয়টা কি বলবো, লঘুকরণ মিন্স ইনক্রিজিং অফ ভলিউম। লঘুকরণ মিন্স দ্রবণের আয়তন বাড়ায় ফেলতে হবে, দ্রবণের আয়তন বাড়ায় ফেলতে হবে। তাহলে তুমি যদি ভলিউম ইনক্রিজ করো, তুমি যদি ভলিউম ইনক্রিজ করো, তো ভলিউম ইনক্রিজ করলে ভাই কি হবে বলো, ভলিউম ইনক্রিজ করলে কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, ভলিউম ইনক্রিজ করলে কনসেন্ট্রেশন ডিক্রিজ হবে। আর দেখো তোমার আলফার সাথে সি এর রিলেশন কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক বা দিক থেকে দেখো কনসেন্ট্রেশন যদি ডিক্রিজ করে তাহলে আলফা বেড়ে যাবে। তাহলে যে কোনো দুর্বল অ্যাসিডের দ্রবণের আয়তন তুমি যদি কোনোভাবে বাড়ায় দিতে পারো তাহলে কি আলফা বেড়ে যাবে। আয়তন বাড়ালে আলফা, আয়তন বাড়ালে
বিভিন্ন বিষয়ের উপরে আলফার কি নির্ভরশীলতা। এই বিষয়গুলো মাথায় রাখবে, এগুলো থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কনসেপ্ট, সেটা দেখো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি মোনোপ্রোটিক না, মোনোপ্রোটিক উইক অ্যাসিড। তো আজকে আমরা আলোচনা করব ডাইপ্রোটিক উইক অ্যাসিড, মানে যদি কোনো দুর্বল অ্যাসিড কয়টা H+ দিবে জলীয় দ্রবণে, কয়টা H+, দুইটা H+ দিলে তাহলে কি বলে ডাইপ্রোটিক। তো ডাইপ্রোটিক আলোচনা করব, লিখো ডাইপ্রোটিক উইক অ্যাসিড। ডাইপ্রোটিক আচ্ছা, সো ডাইপ্রোটিক উইক অ্যাসিডের एग्जांपल কি হতে পারে, যেমন ধরো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, তো অক্সালিক অ্যাসিড যখন আয়নিত হবে H+ পাওয়া যাবে দুইটা, আর এখানে তোমার পাওয়া যাবে অক্সালেট আয়ন C2O4 2-। এই এগুলো সুইচগুলো একটু এগুলো দেখো, সবগুলো হয় সবগুলো। এবার দেখো, তাহলে মনে করো ভাই T = 0 তে, T = 0 তে, তার মানে বিয়োজনের পূর্বে আমাদের অক্সালিক অ্যাসিডের, আচ্ছা এই পার্টিটা অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা ধরো কত বলো, as usual C। এখানে স্টার্টিং এ 0, এখানে স্টার্টিং এ 0। তো যখন তুমি সাম্য অবস্থায় পৌঁছে যাবা, তাহলে আমরা ধরে নিই অক্সালিক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত, আলফা, বিয়োজন মাত্রা আলফা। তাহলে আলফার কনসেপ্টটা কি ছিল, 1 মোল থেকে যতটুকু যায় সেটা হচ্ছে আমাদের কি আলফা। তাহলে 1 মোল থেকে আলফা গেলে C থেকে কত যাবে, C আলফা। আবার দেখো অক্সালিক অ্যাসিডের 1 মোল থেকে H+ কয় মোল প্রোডিউস হয়, 2 মোল প্রোডিউস হয়। তার মানে এখান থেকে যদি C আলফা যায়, H+ এ কত আসবে, 2C আলফা, ডাবল হয়ে যাবে। আবার অক্সালিক অ্যাসিডের 1 মোল থেকে দেখো অক্সালেট আয়ন কয় মোল পাওয়া যায়, 1 মোলই পাওয়া যায়। তাহলে যা যাবে পাই আসবে, তাহলে এটা কত হবে বলো, C আলফা, C আলফা, ঠিক আছে, C আলফা। এখন আমরা এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি লিখতে পারি, Ka। আমাদের Ka লেখার নিয়ম কি, অলওয়েজ প্রোডাক্টগুলো উপরে থাকবে, বিক্রিয়ক কি নিচে। তাহলে প্রোডাক্টে কে কে আছে, প্রোডাক্টে আছে H+। আচ্ছা, তাহলে তুমি লিখবা H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা, এবং দেখো পাশে যে সংখ্যাটা থাকবে, পাশে কত আছে 2, এই পাশের সংখ্যাটা অলওয়েজ পাওয়ারে চলে যায়, পাশের সংখ্যাটা অলওয়েজ পাওয়ারে চলে যায়, এটা পাওয়ারে যাবে। তারপরে এখানে তোমার হচ্ছে C2O4 2- এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে H2C2O4 এর ঘনমাত্রা। ওকে, এভাবে তো পরের লাইনে কি লেখা যায় দেখো, তাহলে বলো H+ এর ঘনমাত্রা কত, 2C আলফা সমাবস্থা, তাহলে 2C আলফা হোল স্কয়ার ইনটু কত, C আলফা, নিচে হচ্ছে C - C আলফা, একটা C কমন নিলে থাকে হচ্ছে C * 1 - আলফা। দেখো এর পরের লাইনে লেখা যায় কি, Ka, এখানে লেখা যায় কি দেখো, এখানে আমরা একটা C কাটা যাবে, একটা C কাটা যাবে,
সি কাটা গেলে থাকে হচ্ছে 4 সি স্কয়ার আলফা কিউব, আর নিচে থাকবে কি 1 মাইনাস আলফা। এখন জেনারেলি আলফার মান এক অপেক্ষা অনেক অনেক কি হয়ে থাকে, আলফার মান এক অপেক্ষা অনেক অনেক ছোট হয়ে থাকে, কারণ অ্যাসিডগুলো খুবই দুর্বল, এগুলোর বিয়োজন মাত্রা খুবই কম, 2% 3%। তাহলে আলফা যদি এক অপেক্ষা অনেক অনেক ছোট, তাহলে কি লেখা যায় 1 মাইনাস আলফাকে অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যাবে, 1 মাইনাস আলফাকে অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যাবে 1 ই লেখা যাবে। তাহলে 1 মাইনাস আলফাকে তুমি 1 ই লিখবা। তাহলে পরের লাইনে তোমার লেখা যাবে কে এ সমান কত 4c স্কয়ার আলফা কিউব। এখান থেকে আলফা কত পাওয়া যাবে, কত আলফা কত পাওয়া যাবে, আলফা পাওয়া যাবে কে এ আপন 4c স্কয়ার, পাওয়ার হবে কত বলো 1/3, পাওয়ার হবে 1/3। এইটা হবে তোমার আলফা। তাহলে অক্সালিক অ্যাসিডের জলীয় দ্রবণে H+ এর ঘনমাত্রা কত দাঁড়াচ্ছে বলো, 2c আলফা। ঠিক আছে, সি আলফাটা কিন্তু কত হবে, এটা 2c আলফা। তাহলে ডাইপ্রোটিক আসলে কিন্তু তুমি সি আলফা দিয়ে অঙ্ক করতে পারবে না, অঙ্ক করার আগে চেক করে নিবা যে তোমার অ্যাসিডটা মনোপ্রোটিক কিনা। ঠিক আছে, মনোপ্রোটিক হলে আগের দিন যে ফর্মুলাগুলো দেখাইছে এগুলো তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবা এই প্রতিপাদক ছাড়া। কিন্তু যদি ডাইপ্রোটিক হয় বা যদি পলিপ্রোটিক হয়, মানে মাল্টিপল H+ দেয়, তাহলে কিন্তু এইভাবে তোমাকে ডিরাইভ করে করে বের করতে হবে এক্সপ্রেশন। ঠিক আছে, এইভাবে ডিটেইলস এক্সপ্রেশন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ডাইপ্রোটিক উইক অ্যাসিড। কোন জায়গাটা বুঝুন, কোন সেকেন্ড লাইন। দেখো তুমি যে কোনো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা তুমি আলফা ধরে নাও, প্রাথমিক ঘনমাত্রা সি ধরে নাও, বিয়োজন মাত্রা আলফা ধরে নাও। এখন আলফা মানে কি, এক থেকে যা যায় সেটাই আলফা, এক থেকে যা যায় সেটা হচ্ছে যে আলফা। তাহলে এক থেকে আলফা গেলে সি থেকে কত যাবে, সি আলফা। এক থেকে আলফা গেলে সি থেকে যাবে সি আলফা। আবার দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 থেকে পাচ্ছি কত 2, তাহলে যা যাবে এখানে তার ডাবল। আবার দেখো 1 থেকে 1, তাহলে যা যাবে তাই আসবে। দেন কে লেখার নিয়ম কি, প্রোডাক্ট আয়ন উপরে, যেমন H+ উপরে থাকবে, পাশে কত আছে 2, তাহলে পাশের সংখ্যা যাবে মাথায়। আর এখানে কি আছে C2 ওপর 2 মাইনাস, এটার ঘনমাত্রা, তাহলে এটার পাশে তো 1 আছে, তো 1 থাকলে তো আর এটা মাথায় লেখার প্রয়োজন নাই। আর নিচে কি থাকবে H2C2 উপরের ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে আমাদের কত তারিখ দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের C - C আলফা, আর এখানে হবে 2C আলফা স্কয়ার, আর এখানে কত C আলফা। বুঝছো না, বাকিটা জাস্ট হিসাব। চলো পরেরটা তোমরা নিজেরা করবা, এবার তোমরা করবা ট্রাইপ্রোটিক উইক অ্যাসিড। আর you can say polyprotein। এটা করো সবাই, এটা H3PO4, এটা একটু দুর্বল অ্যাসিড, H3PO4। আচ্ছা এই তো কথা, মানে 2 এর চেয়ে বেশি দিলে এটাকে পলিপ্রোটিক বলে, 2 এর চেয়ে বেশি H+ দিলে, এই কথা শোনো, 2 এর চেয়ে বেশি H+ দিলে এটাকে জেনারেলি কি পলিপ্রোটিক বলে। তাহলে H3PO4 থেকে কি আসবে বলো, H+ কয়টা আসবে 3টা, আর এখানে আসবে ফসফেট আয়ন। ঠিক আছে, ফসফেট। তাহলে T = 0 তে ধরে নাও, T = 0 তে H3PO4 এর ঘনমাত্রা কত C,
অবস্থায় তাহলে বিয়োজন মাত্রা আলফা ধরে নাও, তাহলে 1 থেকে আলফা গেলে সি থেকে কত, সি থেকে কত, সি আলফা। বলো এখানে এবার কত আসবে, বলো ফেরদৌস, এখানে সি আলফা আসবে, 3 সি আলফা, আর এখানে আসবে সি আলফা। বাকিটা করে ফেলো তোমরা নিজেরা। পাশে লিখে রাখো আলফা হচ্ছে এখানে বিয়োজন মাত্রা। গাইস রাখছো টায়ার্ড নাকি ভয়েস অন হচ্ছে, ও ঘরে ব্যথা করতেছে এখানে, আমরা অপওয়ার্ড পজিশনে ভয়েস লাগাতে পারলাম। স্লিপিং পজিশন ঠিক থাকলে না থাকলে ঘরে তো স্টমাক স্লিপিং গুলো এই যে আপনি শুনে ম্যাক্সিমাম করে আপনি শুনুন। আবার অনেকে চায় বাঁকা করে শুনুন, মাথা একদিকে অ্যাঙ্গেল করে। বলেন কে কি হবে, কে এ এখানে কি হবে, h প্লাস এর ঘনমাত্রা পাওয়ার কত হবে এবার, পাশের সংখ্যা কত 3, তাহলে পাওয়ার হবে 3 কিন্তু হচ্ছে ফসফেট আয়নের ঘনমাত্রা নিচে হবে H3PO4 এর ঘনমাত্রা। তাহলে Ka সমান কি হবে দেখো, এখানে হবে 3 C alpha cube into C alpha নিচে হচ্ছে C into 1 minus alpha। এখানে কি হবে Ka 3 কিউব মানে কত 27, C একটা কাটা তাহলে C কিউব আলফা টু দি পাওয়ার 4 নিচে 1 মাইনাস আলফা। তো সে অ্যাপ্রক্সিমেশন আবার করো, আলফার মান এক অপেক্ষা অনেক অনেক ছোট, তাহলে 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1, তাহলে Ka সমান হচ্ছে 27 C কিউব আলফা টু দি পাওয়ার 4। তাহলে আলফা কত আসবে, Ka by 27 C cube পাওয়ার কত 1/4, আর তোমার এখানে H প্লাস এর ঘনমাত্রা কত আসবে, না শুধু মনোপ্রোটিকের গুলো মুখস্থ করবে। আর বলছি তোমাদের পরীক্ষায় মানে বোর্ড এক্সামে মনোপ্রোটিকই আসবে, তবে অ্যাডমিশনে ডাইপ্রোটেক ট্রাইপ্রোটেক আসার সম্ভাবনা আছে। বোর্ড এক্সামে মনোপ্রোটিকই আসবে, বুঝছো? তুমি মনোপ্রোটিকের ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। কাটো
মনোপ্রোটিকই আসবে, কিন্তু অ্যাডমিশনে ডাইপ্রোটিক টাইপের আসতে পারে। দেখো ডাইপ্রোটিক টাইপের যদি ভুলেও এক্সপ্রেশন মুখস্থ করতে যাও না, তুমি ডিরাইভ করে বের করবা, ঠিক আছে? ডিরাইভ করে বের করবা। এবার আসো পলিপ্রোটিক অ্যাসিডগুলো জেনারেলি, এবার কি যদি বলি পলিপ্রোটিক যে অ্যাসিডগুলি আছে বা ডাইপ্রোটিক যে অ্যাসিডগুলি আছে, এগুলা জেনারেলি এরকম সিঙ্গেল স্টেপে আয়নাইজেশন ঘটে না। পলিপ্রোটিক বা ডাইপ্রোটিক অ্যাসিডগুলোর আয়নীকরণ মাল্টিপল স্টেপে ঘটে। কেমন দেখাচ্ছে? দেখো সবাই, ধরো তুমি একটা অ্যাসিড নিছো H2S, এবার তিনটা ভাগ করে দেবো, তিনটা ভাগ করে দিয়ে দেবো। ধরো H2S, এইটা যখন আয়নিত হয় প্রথম ধাপে এটা কি করে একটা H+ দেয়, তাহলে একটা H+ দিলে H+ আসবে আর কি আসবে বলো? HS মাইনাস, ঠিক আছে না? এটা হচ্ছে স্টেপ 1, ফার্স্ট স্টেপে এটা ঘটে। তাহলে আমি এই আয়নীকরণটার জন্য এটা কি লিখতে পারবো? আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক আমি লিখতে পারবো। তো এই বিয়োজন ধ্রুবকটাকে আমরা নাম দিব Ka1, মানে কি প্রথম আয়নীকরণ ধ্রুবক এটা K1। তো আয়নীকরণ ধ্রুবক লেখার নিয়ম কি বলো? অলওয়েজ প্রোডাক্ট উপরে বিক্রিয়ক কি নিচে। তাহলে প্রোডাক্টে থাকবে H+ এর ঘনমাত্রা ইনটু HS মাইনাস এর ঘনমাত্রা, নিচে থাকবে হচ্ছে H2S এর ঘনমাত্রা। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপের জন্য, এটা হচ্ছে প্রথম স্টেপের জন্য। এরপরে যেটা হয় দেখো, আমাদের যে HS মাইনাসটা আছে, HS মাইনাসটা আছে, এই HS মাইনাসটা আবার আয়নিত হয়। এইটা আয়নিত হলে কি পাবো বলো? H+ পাবো আর পাবো S2 মাইনাস। আয়নিত হবে না, যদিও দুইটা শব্দ অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি দে আর ডিফারেন্ট, বিয়োজন আয়নীকরণ সেম জিনিস না, বাট মানে এই দুটো ওয়ার্ডকে আমরা মানে একসাথে ব্যবহার করি। সো নট এ বিগ ডিল। যেহেতু আমরা এখানে বিয়োজন মাত্রা করতে চাইছি, বিয়োজিত হচ্ছে না। তুমি আপাতত আয়নীকরণ বললেও যা বুঝবা, বিয়োজন বললেও কি একই জিনিসই বুঝবা আপাতত, বাট যদিও কনসেপচুয়ালি এটা ডিফারেন্ট, ঠিক আছে? তোমার এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। তো দেখো সেকেন্ড স্টেপে কি হয়, এই HS মাইনাস যেটা আছে এটাও কি হয় আয়নিত হয়, তোমার কি দিবে H+ দিবে S2 মাইনাস, ঠিক আছে? ওকে, অর্ডার মনে রাখবা, যদি একটা H+ বের হয়ে যায়, এটা মাথায় রাখো, যদি একটা H+ বের হয়ে যায় তাহলে একটা নেগেটিভ বেড়ে যাবে, একটা নেগেটিভ বেড়ে যাবে, আর যদি একটা H+ অ্যাড হয় তাহলে একটা নেগেটিভ কমে যাবে। সো দেখো এই সেকেন্ড স্টেপের যে আয়নীকরণ, এটার জন্য আমরা আয়নীকরণ ধ্রুবক লিখব Ka2, Ka2 Ka2 কে আমরা কি লিখবো? আমরা লিখবো H+ এর ঘনমাত্রা ইনটু S2 মাইনাস এর ঘনমাত্রা, নিচে হবে HS মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের Ka2, ঠিক আছে? Ka2। আচ্ছা, আর যদি পুরাটা সিঙ্গেল স্টেপে আয়নিত হইতো, সিঙ্গেল স্টেপে, তাহলে ডাইরেক্টলি কয়টা H+ পেতাম বলো? দুইটা H+ আর হচ্ছে S2 মাইনাস। তাহলে এই আয়নীকরণের জন্য আমরা আয়নীকরণ ধ্রুবক লিখতে পারি Ka, এখানে আমরা লিখতে পারবো H+ এর কনসেন্ট্রেশন স্কয়ার হবে ইনটু S2 মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইড বাই হবে H2S এর কনসেন্ট্রেশন। লেখা যাবে এটা যদি এই যোগটা কি এক ধাপে কি হইতো আয়নিত হইতো, তাহলে এটা তোমাকে ডাইরেক্টলি কয়টা H+ দিয়ে দিবে? ডাইরেক্টলি তোমাকে দুইটা H+ দিয়ে দিবে, ঠিক আছে? ডাইরেক্টলি দুইটা H+ দিয়ে দিবে। বাট রিয়ালিটিতে যেটা দেখা গেছে, এই অ্যাসিডগুলো মূলত সিঙ্গেল স্টেপে আয়নিত হয় না, বলে কি একাধিক ধাপে কি হয় আয়নিত হয়। এবার একটা কাজ করো, এবার ইন্টারেস্টিং কিছু দেখো, এবার তুমি Ka1 এর সাথে Ka2 গুণ করো, এই দেখো
এর সাথে K2 গুণ করো তো, দেখো তো কি হয়। K1 এর সাথে K2 গুণ করো, K1 এর সাথে K2 গুণ করো, মানে এই ডান পাশের জিনিসের সাথে এই ডান পাশের জিনিসটা গুণ করো। গুণ করলে দেখো এই দেখো মনোযোগ দিয়ে দেখো, এখানে এইচএস মাইনাস কোথায় আছে? উপরে আছে না? উপরে আছে। এখানে এইচএস মাইনাস কোথায় আছে? নিচে। সো কাটাকাটি যাবে, যাবে না কাটাকাটি? কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি যাবে। এখন তুমি দেখো এইখানে h প্লাস এখানে একটা আছে, এখানে একটা h প্লাস, তাহলে h প্লাস কয়টা আসবে? উপরে কয়টা আসবে? h প্লাস দুইটা। তুমি যদি এটার সাথে এটা গুণ করো, এইচএস মাইনাস গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর h প্লাস কয়টা আসবে দেখো, এই যে এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা আসবে? দুইটা, না হলে h প্লাস স্কয়ার, h প্লাস স্কয়ার। আর s2 মাইনাস উপরে থাকবে আর h2s কই থাকবে? নিচে থাকবে। আলটিমেটলি দেখো এইটার সাথে এটা গুণ করলে দেখবে এই ডান পাশের এক্সপ্রেশনটাই চলে আসবে। মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি এইটার সাথে এটা গুণ করো দেখবা এই ডান পাশের এক্সপ্রেশনটা চলে আসবে ডাইরেক্টলি। দেখো HS কাটা, HS মাইনাস কাটা, h প্লাস এখানে একটা, h প্লাস এখানে একটা, তাহলে h প্লাস কি হবে? স্কয়ার। এই যে h প্লাস স্কয়ার। দেখো s2 মাইনাস এখানে একটা আছে না উপরে, আর h2s কোথায়? নিচে। তো আলটিমেটলি k1 এর সাথে k2 গুণ দিলে কি পাওয়া যাবে? k পাওয়া যাবে। খুবই ভাইটাল একটা এক্সপ্রেশন। তাহলে ডাইক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে সিঙ্গেল স্টেপ আয়নীকরণ যদি হয় তাহলে যে বিয়োজন ধ্রুবক পাওয়া যাবে ওই বিয়োজন ধ্রুবকের মানটা হবে ওই ইন্ডিভিজুয়াল দুইটা স্টেপের আয়নীকরণ ধ্রুবকের কি গুণফল। কথাটা বুঝতে পারছো? তাহলে এরকম যদি তিনটা স্টেপে আয়নীকরণ ঘটে তাহলে তিনটা আয়নীকরণ ধ্রুবক কি করা লাগবে? গুণ করা লাগবে। যদি 4 স্টেপে হয়, 4 স্টেপ খুব রেয়ার, ঠিক আছে? হাইয়েস্ট কয়টা? তিনটা হচ্ছে কমন, ঠিক আছে? তাহলে বুঝা গেল 2 স্টেপ। এবার আমরা 3 স্টেপের একটা দেখাই, 3 স্টেপ আয়নীকরণ। এটাকে ধরে ফেলো কারণ ধরো এক্সামে তোমাকে K1 দিয়ে দিবে, K2 দিয়ে দিবে, বলবে যে K কত, জাস্ট গুণ, আর কিছু না, এই বলে দাও। চলো এটা লেখা হয়েছে। এবার চলো আমরা 3 স্টেপ একটা দেখি। এই যে H3PO4 এটা 3 স্টেপে আয়নিত হয়। প্রথম স্টেপে কি হবে দেখো, প্রথম
স্টেপে একটা H প্লাস দেবে আর কি পাওয়া যাবে এখানে এটা পাওয়া যাবে H2PO4 মাইনাস কি বলছিলাম একটা H প্লাস বের হয়ে গেলে একটা মাইনাস বাড়বে ঠিক আছে একটা H প্লাস বের হয়ে গেলে একটা মাইনাস বাড়বে তাহলে এটার জন্য কি লিখবো K1 তাহলে K1 হবে H প্লাসের ঘনমাত্রা ইনটু H2PO4 মাইনাসের ঘনমাত্রা ভাগ H3PO4 এর ঘনমাত্রা এরপরে আসো সেকেন্ড স্টেপে কি হবে এই H2PO4 মাইনাস এটা নিতে হলে দিবে তোমাকে H প্লাস HPO4 2 মাইনাস এর জন্য আমরা লিখবো Ka2 H প্লাসের ঘনমাত্রা HPO4 2 মাইনাস এর ঘনমাত্রা এটা হচ্ছে আমাদের K2 হবে থার্ড স্টেপ এটা যদি একটা H প্লাস দেয় তাহলে কি আসবে H প্লাস প্লাস PO4 3 মাইনাস তাহলে এই ধাপের জন্য আমরা লিখব Ka3 H প্লাস এর ঘনমাত্রা ফসফেট আয়নের ঘনমাত্রা ওকে আর যদি সিঙ্গেল স্টেপ হতো দেখো আর যদি সিঙ্গেল স্টেপ হতো ডিরেক্টলি তুমি তিনটা H প্লাস পাইতা এর জন্য লিখতাম Ka দেখো সিঙ্গেল স্টেপ আয়োনাইজেশন হলে আমরা এভাবে লিখতাম এখন তুমি এটা কাজ করো আগের মতোই তুমি K1 K2 এবং K3 কে গুণ করো গুণ করে দেখো কি হয় দেখো গুণ করলে দেখো এই যে H2PO4 মাইনাস উপরে আছে নিচে আছে কাটা যাবে HPO4 2 মাইনাস উপরেও আছে নিচেও আছে কি যাবে কাটা যাবে তাহলে তুমি যদি গুণ করো K1 into K2 into K3 K1 into K2 into K3 সরাসরি কার সমান আসবে এটা কার সমান চলে আসবে K এর সমান চলে আসবে দেখো তোমার এত ডিটেইলস এগুলো হচ্ছে যে লেখা লাগবে এগুলো আমি সেটা তোমাকে বোঝানোর জন্য লিখছি তুমি খালি অঙ্ক করার জন্য তুমি খালি ভাই এই জিনিসটা মাথায় রাখবে যে দুইটা স্টেপ হলে দুইটা ধাপের আয়নীকরণ ধ্রুবক গুণ দিতে হয় তিনটা স্টেপ হলে তিনটা ধাপের আয়নীকরণ ধ্রুবক গুণ দেওয়া লাগে খালি তুমি এটা মনে রাখবা তাহলেই হচ্ছে ঠিক আছে এত কমপ্লেক্স এক্সপ্রেশন তোমাদের লেভেলে প্রয়োজন নেই এই জন্য আমি বলছিলাম যে আয়নীকরণ ধ্রুবক অফ স্টাফ ঠিক আছে দেখতে পাচ্ছ মাত্র তো শুরু হয়েছে আর কয়েকদিন পরে আর ভয়ানক লেভেলের প্রশ্ন আসবে
বাট বেসিক সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? তুমি বেসিক ঠিক রাখো, যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনো, তোমার কোনো কিছুতে সমস্যা হবে না। চলো বেটা ক্লিয়ার? ওকে, ছোট্ট একটা জিনিস করে আমরা ক্লাসটা শেষ করবো। এখন আমরা বলবো হচ্ছে আচ্ছা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কোনটা বলো? এই যে এটা হোমওয়ার্ক লিখে নিয়ে আসবা, H2CO3 লিখে নিয়ে আসবা। এটা HWP এটা লিখে নিয়ে। এটাও কি ডাইপ্রোটিক, এটাও ডাইপ্রোটিক, ঠিক আছে? এটা টু স্টেপ হবে এটাও। এবার আসো দুটি অ্যাসিডের, দুটি দুর্বল অ্যাসিডের, দেখো দুটি দুর্বল অ্যাসিডের দুটি দুর্বল অ্যাসিডের শক্তিমত্তার তুলনা। দুটি দুর্বল অ্যাসিডের শক্তিমত্তার তুলনা। এদিকে ফোকাস করো। আমরা অলরেডি জানি কি বলো, যে কোনো দুর্বল অ্যাসিডের যে বিয়োজন মাত্রা, কি ধরনের দুর্বল অ্যাসিড? মনোপ্রোটিক। আমরা বলতেছি তোমরা আপাতত কোথায় ফোকাস করো? মনোপ্রোটিকে ফোকাস করো, মনোপ্রোটিকে ফোকাস করো। ডাইপ্রোটিক টাইপ্রোটিক এগুলা আপাতত মাথা রাখা দরকার। মনোপ্রোটিকে ফোকাস, আগে মনোপ্রোটিক ভালো করে পারো, তারপর তুমি ডাইপ্রোটিক টাইপ্রোটিক চিন্তা করি। তাহলে বলো যে কোনো মনোপ্রোটিক দুর্বল অ্যাসিডের আলফা সমান কি লিখছিলাম? বলো সূত্রটা বলো। √Ka আপন কি সি, যেখানে কে হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক আর সি হচ্ছে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। আছে ওকে। এখন মনে করো তোমাকে আমি দুইটা অ্যাসিড দিলাম, মনে করো আমি তোমাকে দুইটা অ্যাসিড দিলাম। ধরো একটা দিলাম হচ্ছে ভাইয়া অ্যাসিডিক অ্যাসিড, এই দেখো একটা দিলাম হচ্ছে যে অ্যাসিডিক অ্যাসিড, আরেকটা নিলাম মনে করো ভাই আমরা সরি কি বললাম, সরি এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, সরি এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর নিলাম আমরা অ্যাসিডিক অ্যাসিড। দুইটা অ্যাসিড নিলাম এবং দুইটা অ্যাসিডেরই যেভাবে ঘনমাত্রা আছে, দুইটা অ্যাসিডেরই দেখো দুইটা অ্যাসিডেরই যে ঘনমাত্রা আছে, ঘনমাত্রাকে আমরা সেম ধরলাম। কি ধরলাম? সেম ধরলাম। তাহলে দেখো আমরা মিথানোয়িক অ্যাসিড নিলাম এবং মিথানোয়িক অ্যাসিড নিলাম এবং দুইটা অ্যাসিডেরই ঘনমাত্রা আমরা কি সেম ধরলাম, যেভাবে সেম কনসেন্ট্রেশন। তাহলে দেখো সি যদি দুইটা অ্যাসিডের ক্ষেত্রে সেম হয়, তাহলে আলফা কি আর সি এর উপরে নির্ভর করবে না? তখন আলফাটা মূলত নির্ভর করবে কি ওই দুইটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপরে। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো আমরা লিখতে পারবো আলফা ইজ প্রপোর্শনাল টু √Ka। এটা লেখা যাবে না? এটা লেখা যাবে, এই দেখো এটা লেখা যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো না? আমরা এভাবে লিখতে পারবো আলফা মিথানোয়িক অ্যাসিড ডিভাইডেড বাই আলফা ইথানোয়িক অ্যাসিড সমান হবে √Ka মিথানোয়িক অ্যাসিড ভাগ Ka ইথানোয়িক অ্যাসিড। তাহলে তুমি কি করতে পারবে বলো? এই যে এই এক্সপ্রেশনের সাহায্যে এই দুইটা অ্যাসিডের বিয়োজন মাত্রা বা শক্তি মাত্রার তুলনা তুমি করতে পারবে, ঠিক আছে? এইভাবে তুমি যে কোনো দুইটা দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রার তুলনা তুমি করতে পারবে, ঠিক আছে? তো বিয়োজন ধ্রুবকের মানগুলো প্রশ্ন দিয়ে দিবে, এখানে তুমি সূত্রে বসায় দিয়ে কি বিয়োজন মাত্রা অনুপাত বের করে দেবে, শেষ, সহজ।
সো আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ সলভ করবোই, ক্লাসে ম্যাথ তো করবোই আমরা ক্লাসে, তখন তো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে রমজান মাস আজকে থেকে পর অল্প স্বল্প করে বললে হচ্ছে।